তো বন্ধুরা আজকে হচ্ছে সব ধোয়াধুয়ি পালা, কারণ কালকে ওষুধ উঠবে, তো আজকে সব ধুয়ে রান্নাঘরেরটা। এই কাভারটা না। আর এইদিকে মিতু হচ্ছে সকাল টাইমটা আর দুপুর টাইমটা ছোট ছেলেকে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। আর আমি এদিকে কিছু কাজ করব, কিছু কাজ না, অনেকটাই কাজ আজকে। তার কারণ হচ্ছে কালকে বাড়িতে একটু ছোটোখাটো পুজো আছে, থাকে কিছু রিচুয়ালস, যে 13 দিন আমাদের এটা অসুস্থ থেকে ওঠার একটা ব্যাপার। তো যাই হোক, আমি শুধু একা করছি না, আমি আমার সাথে সাথে মা অনেকটা করছে, তো দুজনে মিলেই করছি। এবার ছেলে মানুষ আমার কাছে যদিও চাপের, কিন্তু পুচকুর সময় মিতাংশের সময় তো আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে, তো সেই ক্ষেত্রে খুব একটা সমস্যা হচ্ছে না, যতটুকু পারছি করছি। চুপ শোনা, তোর ঘুম পাইছে হয়ে গেছে, গরম জল ছাড়ো বাবা। না বাবা, দেখো বান্ধে দিতে দেয় না বাবা। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতান্তানিস লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে প্রায় অনেক দিন পর তোমাদের সামনে এভাবে বসে ভিডিও করতে পারছি। তো বুঝতেই পারছো শরীরটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ভিতর থেকে যে দুর্বলতাটা সেটা এখনো কাটিয়ে উঠতে পারিনি। যেহেতু আজ 12 দিন চলছে, কাল 13 দিন, তো মোটামুটি একটুখানি সময় লাগবে হয়তোবা সেইভাবে আগের মতো করে স্ট্রং হয়ে হতে আর আগের মতো করে ভিডিও দিতে। তো জানি তোমরা যেভাবেই আমার পাশে, আমি যেভাবেই ভিডিও দেই না কেন সেইভাবেই তোমরা আমার পাশে থাকবে, সেইভাবেই ভালোবাসা দিবে। আর তোমাদের দাদাভাই তো চেষ্টা করছেই ওর পুরোটা দিয়ে ভিডিওগুলো সুন্দর করে তোলার। তো যাই হোক বন্ধুরা, এর মধ্যেই আমি অনেকগুলো ভিডিও তো তোমাদের তোমাদের দাদাভাই দিয়েছে। তার মধ্যে কিছু কিছু ভিডিওর কমেন্ট আমি রিসেন্ট দেখতে পাচ্ছি, তোমরা অনেক কমেন্ট করছো। তো সেই কমেন্টগুলো নিয়ে আজকে একটা ভিডিও তোমাদের সামনে আর কি করব। আর তার আগে বলি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ বড় পুচকুকে ওর ভাইয়ের ডাক দেখে। তো সত্যি আমি ভাবতেও পারিনি, আসলে সত্যি এটাকে হয়তো বা রক্তের সম্পর্ক বলে, যে আমি ওকে কোনোদিনও ওকে বুঝিয়ে দেইনি, শিখিয়ে দেইনি, কোনো কিছুই না। আগে থেকে ও আসার পর থেকে যেইভাবে ওর ভাইকে ভালোবাসে, ভাই ভাই করে শুধুমাত্র কোলে নিতে চায়, আদর করতে চায়, চুমু দিতে চায়, ও রাতেবেলা ভাইয়ের সাথে থাকতে চায়, মানে ও ভাই অন্তত পাগল হয়ে গেছে। একটা কোনো কিছু ওর বাবা নিয়ে আসুক, ওর বাবা কেন, ওর বড় ঠাকুর দাদা কি যে কেউ ওকে একটা কমলা বা একটা কিছু দেখ, ও দৌড়ে ওর ভাইকে নিয়ে এসে দেয়। মানে কি বলবো, এটা দেখার পরে না সত্যি এত ভালো লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা অনেকেই কমেন্ট করে বলতেছো ওর ভাই ডাকটা শুনে তোমাদের অনেকেরই মন জুড়িয়ে যাচ্ছে। সত্যি এই জিনিসগুলো আমি যে স্মৃতি করে রাখতে পারছি, যেটা ওরা বড় হলে দেখতে পারবে, সেটাই আমার কাছে অনেক। ছোট পুচকু বড় হলেও দেখতে পারবে, বড়জন বড় হয়ে দেখতে পারবে, এগুলাই আর কি স্মৃতি হিসাবে আমার এই ইউটিউবে থেকে যাবে। আর তোমরা অনেকেই বলছো যে দুজনের একটা ভালো নাম দাও, তো ডাক নাম। তো তোমরা কমেন্ট করে দুজনের ভালো একটা ডাক নাম আমাকে কমেন্ট করে জানিও, আমি
তোমাদের কমেন্টের মাধ্যম থেকেই যে কোনো দুজনের নাম আমি সিলেক্ট করে ডাক নাম হিসাবে রাখবো। কিন্তু হ্যাঁ, একটাই রিকোয়েস্ট, ছোট ছোট দুটো নাম দিও, কারণ ডাক নাম তো একটু বেশি বড় হলে ভালো লাগে না, ছোট ছোট দিও। তো চলো এবার যেটা নিয়ে কথা বলতে আসছি সেটা বলি। যেটা হচ্ছে, তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছিলে যে দিদি ভাই আমার সেকেন্ড বেবির হার্টবিট কত ছিল। তো প্রথম আমি 2বার সোনোগ্রাফি করেছিলাম। তার মধ্যে প্রথমে আসছিল হচ্ছে 140 আর দ্বিতীয়বার এসেছিল 145। এই হচ্ছে হার্টবিট। আর আমার বড় ছেলের বেলাতেও 100, ফার্স্ট ওর সময় 3বার করেছিলাম। একবার এসেছিল 149, একবার আসছিল 140, একবার আসছিল 145, এরকম আর কি। দুজনেরটাই ওই 140-এর মধ্যেই ওরকমটাতেই ছিল। তো যদিও বা হার্টবিট দেখে ছেলে মেয়ে এই সমস্ত কিছু ডিসাইড করা যায় না, কারণ এর আগেও আমার জ্যাঠতো দিদির সাথে প্রথম বেবির সময় আমি ভেবেছিলাম যে হয়তো বা হার্টবিট দিয়ে করব। তো দেখেছিলাম যে না, হার্টবিটের এটা কোনো ব্যাপার না, ছেলে মেয়ে সেটা উপর থেকেই ডিসাইড হয়ে আসে আর কি। তো এরপরে হচ্ছে আমার কত উইকে বেবি হয়েছে। আমার 39 উইক যখন চলছিল, শেষ 39 উইক শেষ হবে আর কি, 40-এ পড়বো সেরকম সময় হচ্ছে আমার সেকেন্ড বেবি হয়। আর হ্যাঁ, আমার প্রচন্ড লেবার পেন উঠে গেছিল। আমি তখন সেন্সেস ছিলাম না, বাকিটা তোমাদের দাদাভাই এই জায়গাটায় ও বলবে, কারণ আমি একদমই, আমার কি অবস্থা হয়েছিল আমি নিজেও জানি না। সেদিন এমন একটা অবস্থা হয়ে গেছিল যে ও একটুখানি বাড়ির বাইরে ছিল, কারণ আমার যেহেতু ডেট ছিল জানুয়ারি 1 তারিখে আর ও হয়েছিল ডিসেম্বরের 26 তারিখ রাত্রে। হ্যাঁ 26 তারিখ, এক সপ্তাহের মতো একটুখানি ব্যবধান ছিল। তো আমরা তো ডিসাইড করে রেখেছিলাম যেহেতু জানুয়ারি, ডাক্তারবাবু আমাদেরকে বলছিল যে তোমরা যেহেতু জানুয়ারির 1 তারিখ ছিল, এক সপ্তাহ আগেই করতে বলছিল, 8 দিন তো আগেই করতে হবে, এরকমটাই বলছিল। তো আমরা ভেবেছিলাম, আমরা না 1 তারিখ ডিসাইড করে রেখেছিলাম যে আমরা 1 তারিখে গিয়ে পুচকুর সময় যেরকম একটা আমরা জেনে বুঝে একদম দিনক্ষণ দেখে আর কি, যেরকম আর কি করেছিলাম আর কি সিজার। তো আমরাও ভাবে রেখেছিলাম যে জানুয়ারির 1 তারিখে আমরা গিয়ে হচ্ছে সিজার করবো, আর যেহেতু সিজারই হবে তো সেদিনের দিনক্ষণও দেখে রেখেছিলাম। কিন্তু হট করে সেদিন ও বাড়িতে ছিল না, আমি সেদিন বাড়িতে ছিলাম না। এমন একটা অবস্থা যে কি বলবো, আমাদের এখানে একটা প্রোগ্রাম হয় উজেনিয়া, উত্তরবঙ্গের একটা সবথেকে বড় প্রোগ্রাম ভাওয়াইয়া। তো সেখানে ছিলাম, খুব হিসেবেই জড়িত আমি প্রোগ্রামে। তো বাড়ির থেকে খুব বেশি একটা দূর হবে না, মোটামুটি 10 মিনিট, বাইকে যদি একটু স্পিডে আসা যায় 5 থেকে 7 মিনিট। তো আমি জানি যে যেহেতু 7-8 দিন হাতে আছে, দূরের কোনো প্রোগ্রাম হলে আমি যেতাম না দূরে, সেটা এই সিচুয়েশনে কেউই যাবে না, আমি কেন। তো হঠাৎ করে একটু আমাকে ফোন করলো, ফোন করে বলছে যে না আমার কোমর ব্যথা হচ্ছে। তো আমাকে কোমর ব্যথা নর্মাল, তো এর আগেও হয়েছিল। তারপরে না মানে কথার মধ্যে বোঝা যাচ্ছে যে বিষয়টা একটু সিরিয়াস। সেকেন্ড টাইম বোধহয় আবার ফোন করছিল। তারপরে আমাকে দ্বিতীয়বার আবার ফোন করলো, তা আমি বললাম কি আমি যাচ্ছি, কোনো কথা নেই। আমি কিন্তু রীতিমতো তখনই তারপরে আমি ওখানে কাউকে বলিনি, শুধু একটা বন্ধুকে বলছিলাম, বলে যে আমার এরকম সমস্যা, আমি কিন্তু বাড়ি গেলাম। ও আবার বললো কি ঠিক আছে, রাত হলেও আমাদেরকে ফোন করে জানাস, কি কোনো সমস্যা হলে আমাদের কিন্তু জানাবি। আর তারপরে ও বললো কি তো মাকে ডাকো, তারপরে বোধহয় মা ফোন করছে ওকে। হ্যাঁ, তারপরে মা ফোন করছে যে কোথায় আছিস। তারপরে বললো আমি তো অর্ধেক রাস্তায়। কয় কি অসুবিধা এরকম হচ্ছে, তাড়াতাড়ি আয়। তারপরে আমি আরও স্পিডে আস্তে আস্তে, এক হাতে বাইক এক হাতে মোবাইল। তারপরে কয়েকটা গাড়িকে আমার যেহেতু আগেই ছিল নাম্বার, ফোন করলাম, সবগুলোই ওই প্রোগ্রামেই ছিল। গান বাজনার জন্য কেউ ফোন রিসিভ করতে পারেনি। তারপরে আমার হঠাৎ পরে আমার মনে হলো যে না, এখানে আর কাউকে ফোন করা যাবে না। তখন আমি আমার একটা ঘুকসাডাঙ্গা, মানে আমার বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার ওইদিকে দূর, ওই বন্ধুটাকে ফোন করলাম। ও আবার প্রায় তখন কটা বাজে, 12টা, সাড়ে 12টা, না 11:30 কি 12টা। তখন ওকে ফোন করলাম, ও আবার ছিল একটা অনুষ্ঠানে, অন্নপ্রাশনে, দাদার মেয়ে। তাই বললাম এইরকম ঘটনা, কয় কি তুই চিন্তা করিস না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। ও তখন ওখান থেকে গাড়ি নিয়ে আসছে, আস্তে আস্তে তো ও আরো সিরিয়াস হয়ে যাচ্ছিল। আমি তো কি বলবো, আমার জীবনে কিন্তু এরকম আমি কোনোদিনও দেখিনি। মানে এই যে সিচুয়েশনটা আমার কখনো চোখে দেখা হয়নি একদম। তো নিতে পারছিলাম না বিষয়টাকে, খুব খারাপ লাগছিল। আর ও তো অস্থির হয়ে যাচ্ছিল। তখন সবাই চলে আসছিল, জেঠিমা, তারপর ওই বাড়িতে দিদি আসছিল, সবাই এসেছিল। যাই হোক, পরে একদম খুব করে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলাম, ওইদিকে নার্সিংহোমের মালিককে ফোন করলাম।
তো বললো যে দাদা নিয়ে আসো, চিন্তা করো না। ডাক্তারবাবু বললো যে আর নিয়ে আমার আসো নিয়ে আসো। সব থেকে প্রবলেম হচ্ছিল কোমর পুরো টান দিচ্ছিল আর পেট আমার পুরো শক্ত হয়ে গেছিল। আর ও বারবার শুধু বলছে যে আমি আর থাকতে পারছি না, মানে যেটা হয় আমিও মানে বলতে পারবো না এগুলো। যাই হোক, তারপরে তো এরকম হলো। আর ওটির ভিতরে তো ওকে আমি বাইরে কি লাগবে না লাগবে এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে হঠাৎ করে আমাকে ডাকছে, তারপরে গিয়ে দেখি যে ওকে ভিতরে নিয়ে গেছে ও, ঠিক এতটুকু সময়ের মধ্যে। তারপরে ও আমাকে মানে দেখতে যাচ্ছে, মানে আমাকে যেহেতু ইমার্জেন্সি অবস্থাতেই নিয়ে গেছিল ওখানে, তো ওই অবস্থাতে ডাক্তার সঙ্গে সঙ্গে চলে আসছিল। তখন 12:30 আমাকে নিয়ে যাওয়াতে আধা ঘন্টা সময় লাগছে। আর এই আধা ঘন্টায় আমি রাস্তাতে মানে আমি পাগলের মতো আমি খালি এতটুকু জানি আমার রাস্তাটা শেষ হইতেছিল না ওই মুহূর্তে। মানে আমাদের বাড়ি থেকে কিন্তু মানে যেখানে বেশি দূর না, তবু কতটুকু সময় লাগে লাগছে তো আমাদের নর্মালি তো আধা ঘন্টা, বাইকে তো কম লাগে 20 মিনিট 25 মিনিট, কিন্তু গাড়িতে আস্তে আস্তে যাচ্ছিল, বুঝতেই পারো। মানে আধা ঘন্টা যে আমার মানে মনে হচ্ছিল মানে কতটা যে আমার মানে সময় লাগছিল। আমি মাঝখানে ওকে খালি এতটুকু মনে হচ্ছে যে আমি বাড়ি যাব, আমি মানে যাইতে পারবো না আর, এরকম বলতেছিলাম ওকে। অনেক কিছু বলতেছিল, সেগুলো আর মুখে বলতে চাই না, কারণ যেটা হয় স্বাভাবিক ব্যাপার। ও ব্যথা একদম পুরো অন্যরকম হয়ে যাচ্ছিল। তারপরে তো যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আসলো। আর আমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু একটা ইনজেকশন দিল, ওইটা পেনটা যাতে কমার জন্য নাকি আমি বুঝতে পারিনি। যাই হোক, এত কিছু বলছি না। তো যেটা মানে হলো, তারপর তো এরকম করে ওকে ভিতর নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে দেখবে, তারপর আমি নিচ থেকে তাড়াতাড়ি উপরে উঠলাম। উঠেই ওকে দেখলাম, দেখার পরে আমি বললাম যে ভয় পেও না, আছি আমি, বাইরে এসে যাও। আর আমার মানে ভয় পাওয়ার কারণটা কি এবার সেটা আমি তোমাদের বলবো। কেন আমি রাত 2টার সময় ওটি রুমে ঢুকেও আমি বেরোয় পড়ছিলাম, মানে এই অভিজ্ঞতাটা আমার প্রথম বাচ্চার সময় হয়নি। কারণ যখন আমি প্রথম বাচ্চার সময় আমাকে নিয়ে গেছিলো ওটিতে, তখন আমি একাই ছিলাম ওটি রুমে আর ও ছিল আমার পাশে। তো এটাও কোনো ব্যাপার না, যদি আমি ওটি রুমে একা থাকতাম সেটাও কোনো ব্যাপার ছিল না, ও যদি না থাকতো তাও কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি ওটি রুমে ঢুকেও বের হওয়ার একটাই কারণ, এক সাইডে আমাকে ওটি করতেছে, আমাকে নর্মালি ওরা নিয়ে গেছে। তো তখনই আমি বলতেছিলাম যে ও কোথায়, ওকে একবার দেখবো। তো বলে কি ও নিচে আসতেছে, কাগজপত্র রেডি করতেছে। তো আমি না ঢুকলাম, ঢুকেই মানে চোখের মধ্যে ফট করে এরকম পড়লো যে দেখি যে চোখের সামনে একটা ওটি হচ্ছে। আর বুঝতেই পারো দেখে স্বাভাবিক ভয় পেয়ে যাব, ভয় পেয়ে আমি আবার ওটি থেকে মানে বেরিয়ে চলে আসছি। এসে সিস্টারগুলো আমাকে দুজন ধরলো, ধরে বলে কি চলো চলো, তো ডাক্তারবাবু রেডি। তো আমি বললাম যে না আমি ওকে দেখবো। তো একজন বলছে যে কোনো ব্যাপার না, ওর নিচে হচ্ছে কাগজপত্র কি জানি করতেছিল, সই ঠই আছে ও। তো আমি বললাম যে না ওকে ডাকো। তো তারপরে একজন নার্স বাধ্য হয়ে, ওখানে মেন হেড নার্স যে ছিল ও বাধ্য হয়ে তোমার এখানে গেছে না, যায় ওকে ডেকে নিয়ে আসলো। তারপরে আমি ওকে দেখলাম, দেখার পরে তারপরে আমাকে বলছিল তুমি চোখ বন্ধ রাখো আর কোনো দিকে তাকাবা না। তো চোখ বন্ধ রাখে আমি একদম ওটি রুমে বেডে উঠছি, উঠে আমাকে পুরো সিজার করছে। আর ডাক্তারবাবু এসে আমাকে তখন, যেহেতু আমি ভয় পেয়ে গেছিলাম, ডাক্তারবাবু ওখানে ছিল আমাকে তখন নর্মাল রাখার জন্য, যাতে আমার প্রেশারটা না বাড়ে, সেই জন্য আমাকে নানান কথা বলছিল, গান করছিল। তারপরে হচ্ছে আমাকে বলছিল যে তুমি কোন ঠাকুর মানসিক করে এসেছো, এগুলো বলতেছিল। তারপরে হচ্ছে নানান কথা বলতেছিল, বলতে বলতে তারপরে হচ্ছে সিজারটা হলো। হওয়ার পরে তখন আমাকে যে ওনাকে বের করে আমাকে এরকম করে দেখালো যে দেখো তোমার কি বেবি হয়েছে। তারপরে এই যে দেখলাম, দেখার পরে তারপরে আর যা যা হয় এই আর কি। ছোট ছেলের ওজনটা দেখো, যখন আমরা জানতে পারলাম অনেক দেরিতে, জানার পরে তো তোমাকে তো সেরকম ওকে মৃতকে কিছু খাওয়ানো সম্ভব হয় না, ওই সময়টা পায় নাই। কিন্তু পুচকুর সময় মানে মিতাংশের সময় প্রচুর খাওয়াইছি আমি, এমন কি নেই যে খাওয়াইনি। কুচিয়া মাছ তো জীবনও খায় নাই, মানে দেখলে দূর থেকে দেখলে ভয় পায়। তো শিং মাছ ওর পছন্দ না, বেদেনা কুচিয়া, কলা, দুধ, যা যা হয় একদম, মানে প্রথমটা পাউডার থেকে শুরু করে সবকিছু। প্রথমটা কি হয় সবারই কিন্তু এটা হয়, মানে একটু আদরটা বা হচ্ছে গিয়ে ওই সময় একটু মানে খুব সেন্সিয়ার বা খুব একটা আলাদা আদর, ভয়ে থাকা যে এই উঠবা না, এইভাবে থাকবা না। তারপরে আমাকে কোনো কাজও কিন্তু প্রথম থেকে যখন আমি কোনো কাজ করতে দেয়নি, মানে ওকে বলছি তুমি বসে থাকো, খালি বসে থাকো। আর রাত্রিবেলা উঠে যখন ওর দেখি ডান সাইডে শুয়ে থাকে, আমি বললাম বা সাইডে, মানে এইটা না প্রথম বাচ্চা সবারই হয়, কিন্তু আমরা মানে আমি মৃত্যুর সময় একটু বেশি করছিলাম। যার পরেও দেখো মিতাংশ কত 2 কেজি,
490 গ্রাম কি 80 গ্রাম ছিল, মানে 2.5 কেজিরও কম। আর ছোট ছেলের সময় দেখো রীতিমতো আমি যেদিন আমার পেন হয়েছে সেদিন দুপুরবেলাও রান্না ঠান্না করছি। তো আর খাওয়ানো সত্যি কথা বলতে সেরকমটা সুযোগই পাই নাই, ও পাই নাই, যেহেতু আমাদের অনেক লেটে জানা হয়েছিল। তো তারপরেও দেখো আমার ছেলের কাজকর্ম তো আগের থেকে অনেক বেশি করছে না করার পরেও। তো এবার ছিল ওজনটা তোমাদের মনে হয় বলা হয়নি, বলে দিই 3 কেজি। তো দেখো যেটা হওয়ার সেটা হবেই, হ্যাঁ কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। আর কিছু বলার আছে তোমার সিজার বিষয়ে? আমি এই যে প্রোগ্রাম করে আসছি। ছেলে উঠে যাবে আর ব্লগ করতে পারছি না, ব্লগটা অনেক বড় হলো। ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে দেখা হচ্ছে, কালকেই 13 দিন থেকে উঠবো। কালকে একটু পুজো আছে বাড়িতে। কালকে কিরকম করে পুজো? ছোট পুচকুর জুনিয়র পুচকুর ফেস রিভিল খুব শীঘ্রই হতে যাচ্ছে। আর তোমরা অনেকেই বলছো যে আর কত পুচকু 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 ডাকবে, 2 ভাইয়ের একটা ভালো নাম দাও, ডাকনাম। তো সেটা আমি তোমাদের কাছেই ছাড়লাম। 2 ভাইয়ের 2টো মিষ্টি নাম তোমরা সিলেক্ট করে আমাকে কমেন্ট করে জানিও। ছোট ছোট নাম, বেশি বড় না, ডাকনাম হিসাবে আমরা যেটা বাড়িতে ডাকবো, তাই না? তো এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। তোমরা অনেক কমেন্ট করছিলে যে পুচকুর ছোট বাবুর ওজন কত উইকে হলো, তারপর নানান তো হার্টবিট কত ছিল, সেগুলো তোমাদের হয়তোবা জানাতে পারলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। বাই বাই।